খুব কষ্ট হচ্ছে? এখানে কি আরামের কথা ভাবা যায় ইন্সপেক্টর? আপনি আমাকে চিনতে পেরেছেন? আপনার কণ্ঠ শুনে আপনাকে চিনতে অসুবিধা হয়নি। গুড। আপনি আমাকে দেখতেও পাবেন। এই বাদনটা খুলে দিন। আমি একটু পানি খেতে চাচ্ছিলাম। এক গ্লাস পানি। আপনাকে আমি যা যা প্রশ্ন করব ঠিক ঠিক উত্তর দেবেন। কোনো রকম ছল চাতুরি আশ্রয় নেবেন না। ইন্সপেক্টর, আমি জানি আমার বাঁচার আর কোনো পথ নেই, সুতরাং নিশ্চিন্ত থাকতে পারেন, আমি মিথ্যার কোনো আশ্রয় নিব না। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে, আপনাকে ধরে আনার পর আপনার আত্মীয় স্বজন বা আপনার বাবা থানায় বা আমাদের সাথে যোগাযোগ করেনি। কোর্টে যখন আপনাকে রিমান্ড চাওয়া হয় আপনার পক্ষে কোনো উকিল মুভ করেনি, কারণটা কি? আসলে যোগাযোগ করার মতো আমার কেউ নেই। আপনার বাবা? বাবা প্যারালাইজড হয়ে পঙ্গু, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। স্যার পানি রাখুন। কিন্তু কি করে খাবো? আমার হাত তো বাঁধা, একটু খুলে দিবেন? খুলে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যা যা প্রশ্ন করব আপনি একদম সঠিক সঠিক জবাব দেবেন। আমি তো আগেই বলেছি আমি কোনো মিথ্যার আশ্রয় নেব না। ওয়েল, প্লিজ। আপনি তো খুব জনপ্রিয় মডেল, আমার জানা ছিল না। এখন জানলেন কেমন করে? গতকালকে আপনি অ্যারেস্ট হওয়ার পরে সাংবাদিকরা যেভাবে হুমড়ি খেয়ে পড়েছিল আর আজকে দৈনিকগুলোতে যেভাবে আপনাকে কভারেজ করেছে তাতে বুঝতে পেরেছি আপনি খুব জনপ্রিয় একজন মডেল। আজ সবাই জেনে গিয়েছে আমি কেবল একজন মডেল নই, এর আড়ালে একজন ড্রাগ ডিলার। আপনার মায়ের নাচের গ্রুপের সব ছেলে মেয়েকে এই পেশার সাথে জড়িত? না, আসলে আমি ছাড়া এই বিষয়টি আর কেউই জানতো না, আর সবাই ছিল পেশাদার নাচের শিল্পী। সত্যি অবাক লাগে, মা হয়ে এরকম একটা কাজ মেয়েকে দিয়ে কীভাবে করাতেন? ইন্সপেক্টর, আমি তো বলেছি আপনাকে সব খুলে বলবো, আমাকে আপাতত একটু বিশ্রামের সুযোগ দিন। অবশ্যই, আপনি এখন বিশ্রাম নিতে পারেন, তবে ঘন্টা দুয়েক পর আমি আবার আসবো। ওকে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি পাশে যাবেন? শুনুন। জি বলেন। গেটটা একটু খুলুন, আপনার সাথে আমার কথা আছে। ওইখান থেকেই বলেন। আচ্ছা, মিস আলো নামে বাড়িতে কেউ থাকে? জি, এই বাড়ির আসল ভাড়াটিয়ার নাম তো মিসেস ললিতা। উনি মাস তারিখ ধরে উঠছেন, আলো ওনার মেয়ে। তো ওনারা সবসময় থাকেন না, ওনাদের একটা নাচের দল আছে, তো কিছু ছেলে মেয়ে আসে আবার চলে যায়। আচ্ছা, এখানে কে কে থাকে বলুন তো? আলো ম্যাডাম একাই আছেন।
আচ্ছা, এর মধ্যে কেউ কেউ এসেছিল? জি না, কেউ তো আসে নাই। তা আপনি কে, আমি কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন, জানার অধিকার আপনার আছে। তার আগে বলুন, মিস আলো কতক্ষণ আগে এখানে এসেছেন? মিনিট 5 হবে। ওকে, এক কাজ করুন। আমি ডিবি ইন্সপেক্টর। স্যার, একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমি এখানে এসেছি। হ্যাঁ স্যার। একটু উপরে যাচ্ছি। মিস্টার পান্ডে নামে এক ভদ্রলোক আসবেন, আসলে সে উপরে যাবে, আপনি যেতে দেবেন। হ্যাঁ, আলো ম্যাডাম আমাকে বলে গেছে পান্ডেকৈরার নাম একজন লোক আসবো। মিস্টার পান্ডেকে আপনি চেনেন? না স্যার, আগে কখনো দেখি নাই, উনি আসেনও নাই। আচ্ছা ঠিক আছে, আমি উপরে যাচ্ছি। মিস্টার পান্ডে আসলে উপরে পাঠিয়ে দেবেন, আমার কথা বলবেন না, চালাকি করার চেষ্টা করবেন না। চালাকি করলে কিন্তু আপনি ফেসে যাবেন। আপনার বাড়ি পুরো গোয়েন্দা পুলিশ ঘিরে ফেলেছে। Who is this? This is Abid Pandey. আসুন ভিতরে। অমন করে কি দেখছেন? আপনি কি সত্যি মিস্টার পান্ডে? কেন? না, আসলে আমি মিস্টার পান্ডের যে শারীরিক বর্ণনার কথা শুনেছি তার সাথে আপনার কোনো মিল দেখছি না। আপনি কি শুনেছেন? আমি যতটুকু জানি মিস্টার পান্ডের মাথায় একটাও চুল নেই, সম্পূর্ণ ন্যাড়া, আই মিন বোল্ড হেড। আর তাছাড়া তার কাঁচা পাকা গোঁফ রয়েছে, গায়ের রঙও কালো। কিন্তু আপনি তো তার সম্পূর্ণ বিপরীত। আপনার চুল আছে, আপনার গোঁফ নেই, এবং গায়ের রঙও ফর্সা। আপনি ঠিকই শুনেছিলেন মিস আলো, বাট আমার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি কি বলতে চাচ্ছেন বুঝিনি। বাড়িতে আর কেউ নেই? না, কেউ নেই। কেন? এমনি। এবার আপনার কথাটা বুঝিয়ে বলুন। ও, আমার মতে যে চুলগুলো দেখছেন এগুলো পরচুলা। আমি এখন ছদ্মবেশে আছি। আমাদের ক্ষণে ক্ষণে রূপ পাল্টাতে হয়, সবসময় টিকটিকি পেছনে লেগে আছে। ও তাই? আর আমি তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাই না। কই, আমার জিনিসটা আমাকে দিয়ে দিন। কোয়াইট। এই নিন আপনার জিনিস। এবার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। ও, আপনি যে জিনিসটা পেয়েছেন মাকে ফোন করে জানাবেন কিন্তু। অবশ্যই জানাবো। মিস আলো, আমাকে এক কাপ চা খাওয়াবেন না? এইমাত্রই তো বললেন আপনাকে চলে যেতে হবে, সময় নষ্ট করতে চান না, আবার চা খেতে চাচ্ছেন। আসলে আমার চায়ের খুব তেষ্টা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি নিয়ে আসছি। আপনার কষ্ট হবে না তো? না, কষ্ট হবে না, বসুন। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে। এই নিন আপনার চা। চা খেয়ে তাড়াতাড়ি চলে যান, কেমন জানি বিপদের গন্ধ পাচ্ছি। বিপদের গন্ধ পাচ্ছেন কথাটা ঠিক না, বিপদে পড়েই গেছেন। মানে? আপনি কি বুঝতে পারছেন না আপনি কারো ফাঁদে পড়েছেন?
না। আপনি কোটি টাকার এই মালটি আমার হাতে তুলে দেওয়ার আগে একবারও কিন্তু যাচাই করে দেখেননি আমি আসল পান্ডে কিনা। তবে কি আপনি মিস্টার পান্ডে নন? ও মাই গড। না, আমার চুল টেনে দেখুন আমি পরচুলা পড়েছি কিনা। তাহলে আপনি কে? আমি ডিবি ইন্সপেক্টর রবিন আহমেদ। ডিবি পুলিশ আপনার পুরো বাড়ি ঘিরে রেখেছে। আমরা ইনফরমেশন পেয়ে এসেছি আন্তর্জাতিক মাদক পাচারকারী মিস্টার পান্ডেকে ধরাই ছিল আমাদের মূল টার্গেট। আপনাকে পেয়ে গেলাম। আপনি আপনার মোবাইল থেকে ফোন করে দেখুন সেখানে আসেনি। কিন্তু ইন্সপেক্টর, আমি যে মিস্টার পান্ডের ফোন নাম্বার জানি না। এই তো শুরুতে আপনি চালাকি করছেন। সত্যি ইন্সপেক্টর, আমি ওনার ফোন নাম্বার জানি না। মা জানেন। মাই সবসময় ওনার সাথে যোগাযোগ রাখেন। তাহলে আপনার মাকে ফোন করে জানান যে মিস্টার পান্ডে এখনো আসেনি। মায়ের ফোনও বন্ধ। মানে আমি কিছুক্ষণ আগে চা বানাতে গিয়ে বেশ কয়েকবার ট্রাই করেছি, কিন্তু কোনোভাবে লাইন পাইনি। বুঝতে পেরেছি আপনার মা এবং মিস্টার পান্ডে জেনে গেছে আমাদের অবস্থানের কথা, তাই তারা আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। মিস্টার পান্ডে আসার কথা 2টায়, এখন 3টে বাজে। চলুন আমার সঙ্গে। বব বব চলুন। মেয়েটির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আদায় করতে পেরেছো? স্যার এই পর্যন্ত তদন্তে যা মনে হয়েছে মেয়েটি কোনো ছলছাতুরি আশ্রয় নিচ্ছে না স্যার। ও যা কিছু বলছে সত্যি বলছে। এত সহজে ওদের বিশ্বাস করতে নেই মিস্টার রবিন। ওরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল গ্যাংয়ের মেম্বার। এত সহজে সত্যি কথা বলবে বলে মনে হয় না। স্যার কিন্তু আমার কাছে মনে হয়েছে মেয়েটা অবস্থার শিকার। মূল হুতা হলো ওর মা মিসেস ললিতা। আমি স্যার আলোকে নিয়ে ওর মার বাসায় গিয়েছিলাম, যে দেখলাম তালা। ওরা আমাদের আসার সংবাদ পেয়েই গা ঢাকা দিয়েছে। তবে স্যার আমি লোক ডিটেল করে এসেছি, মেসেজ পেয়ে যাবো স্যার। গুড। যে করেই হোক পুরো টিমটাকে আমাদের ধরতে হবে। প্রয়োজনে নাচের দলে প্রত্যেকটা ছেলে মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে। স্যার আপনি নিশ্চিন্তে থাকবেন, আমি অবশ্যই এর একটা সুরাহা করব। স্যার আমি কি এখন যাব স্যার? ঠিক আছে যাও, তবে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। স্যার আপনি আমাকে দোয়া রাখবেন স্যার। আপনি 2 ঘন্টা কি হয়ে গিয়েছে? 2 ঘন্টা বেশি হয়ে গেছে। আমাকে কি আজকে ঘুমোতে দিবেন না? সারা রাত কি আপনার প্রশ্নের উত্তর দিতে হবে? তা কেন, যতক্ষণ পারবেন দেবেন, তবে ঘুমিয়ে পড়বেন। আচ্ছা ঠিক আছে, বলুন। চা খাবেন? মন্দ হয় না, ঘুম ভাবটাও কেটে যাবে। ঠান্ডা মাথায় আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। সুলতান 2 কাপ চা। একটা প্রশ্ন আপনাকে আবার করছি। আপনার মতো একজন জনপ্রিয় মডেল এই পথে কেন এলেন? আপনি তো বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখের একটা সংসার করতে পারতেন, কি পারতেন না? ঠিকই বলেছেন ইন্সপেক্টর। এমন স্বপ্ন মাঝে মধ্যে আমি যে দেখতাম না তা ঠিক নয়, কিন্তু সব মানুষের সব স্বপ্ন পূরণ হয় নাকি? এটা অবশ্য ঠিক, তা হয় না। কিন্তু মা হয়ে তার সন্তানকে কিভাবে এই পথে নিয়ে এলেন আমি অবাক না হয়ে পারছি না। এটা অবশ্য ঠিক বলেছেন। আসল মা হলে বোধ হয় এটা করতে পারতো না। কি বলছেন? মিসেস ললিতা কি আপনার মানন? না, তিনি আমার ফুপু হন। আমি তাকে ছোটবেলা থেকে মা বলেই ডাকতাম।
তাহলে আপনার মা? আমার মা আমার যখন 7 বছর বয়স তখন মারা যায়। আমার ছোট 3 বছর একটা বোন, ও আমাকে রেখে। তারপর এই ফুপু আমাকে নিয়ে আসেন, আর আমার বোন থাকে আমার বাবার কাছে। বাবা আবার একটা বিয়ে করেন। এদিকে ফুপুর সাথে তার হাজব্যান্ডের ছাড়াছাড়ি হয়ে গেলে তিনি আর বিয়ে করেননি। তার কোনো ছেলে মেয়েও নেই। আমি তাকে ছোটবেলা থেকে মা বলে ডাকতাম। কাউকে কখনো বুঝতেই দিইনি তিনি যে আমার সত্যিকারের মা নন। আপনার মা মানে ফুপু, উনি যে ড্রাগ ডিলিং করেন এটা আপনি কখন জানেন, এবং আপনাকে প্রথম কবে উনি এই কাজে ব্যবহার করেন? আসলে প্রথম দিকে কিছুই বুঝতে পারিনি। সেদিন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আমার একটা শো ছিল। এই প্রথম ঢাকার বাইরে শো করার জন্য যাচ্ছিলাম। মনে একটা অন্যরকম আনন্দও ছিল। রেডি হয়ে যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন ফুপু আমাকে ডেকে বললেন, হ্যালো ডার্লিং। ইয়েস মম। মামনি তুমি এখনো রেডি হওনি? এই তো মম, আমার কুইক করো, স্টেশন সব পৌঁছে গেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। মম আমি তো রেডি। ডার্লিং শোনো, এটা তোমার কাছে রেখে দাও তো মা। এটা কি মম? কোনো কোশ্চেন না মা, এটা অনেক কস্টলি একটা জিনিস, তোমার কাছে রেখে দাও। কেউ জানলে কিন্তু আমাদের বিপদ হবে। কিন্তু মা। কোনো কিন্তু না মা। শোনো, চিটাগং স্টেশনে আমাদের জন্য এক ভদ্রলোক মাইক্রো নিয়ে দাঁড়িয়ে থাকবে। মাইক্রো থেকে সবাই নেমে যাবে, তুমি কিন্তু নামবে না মা, বুঝতে পেরেছ? শোনো মামনি, কেউ যেন জানতে না পারে, হ্যাঁ? জানলে কিন্তু আমাদের অনেক বিপদ। রেখে দাও। আমি কখনো বুঝতেই পারিনি আমি যে মনের অজান্তে এত বড় ভুল করে ফেলেছিলাম। আপনি যাকে প্যাকেট দিয়েছিলেন তার নামটা কি মনে আছে? আসলে মা কখনো আমাকে নামটি বলেনি, আমিও কখনো জানতে চাইনি। মাকে তো কখনো আমি ভুলেও সন্দেহ করিনি, আর মা আমার সাথে এত বড় জঘন্য একটা কাজ করলো। মায়ের আদেশে এরকম কাজ আপনি কভার করেছেন? অনেকবার, 8 থেকে 10 বার তো হবেই। আচ্ছা, আপনার কি আপনার বাবার সাথে যোগাযোগ ছিল না? ইন্সপেক্টর, আমাকে নিয়ে পত্রপত্রিকায় যেভাবে লেখালেখি হয়েছে, এতক্ষণে আমি সমাজের মানুষের কাছে একটি ঘৃণ্য অপরাধী। এই সমাজের চোখে আমি এখন একটা নষ্ট কীট। সুতরাং আইনের কাছে আমি কোনো দয়া বা করুণা চাই না। জেলখানাই হচ্ছে আমার জন্য একটা উত্তম জায়গা, যেখানে সমাজের চিহ্নিত ক্রিমিনালরা বাস করে। আপনার তো বয়স অল্প, সামনে অনেক পথ পাড়ি দেওয়ার আছে। আপনি কি চান না জীবনটা সুন্দর হোক? চাইলেই কি এখন তা পারবো? আপনি খুব ইমোশনাল হয়ে পড়েছেন, বিশ্রাম করুন, পরে কথা হবে। আপনি তো আলোর বাবা, তাই না? না, ঠিক তা না। তবে ওকে আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু বাবা হতে পারিনি।
তার মানে যদি বাবাই হতে পারতাম তাহলে কেন ওকে আমি আদর স্নেহ দিতে পারিনি? বুকে জড়িয়ে কেন আমি ওকে আদর করতে পারিনি? জন্ম দেওয়াটা খুব সহজ, কিন্তু বাবা হওয়াটা বড় কঠিন কাজ, বড়ই কঠিন। আমি ওর প্রতি আমি এই কঠিন দায়িত্বটা পালন করতে পারিনি। আমি জানি আলোর সাথে এই প্রসঙ্গে আমার কথা হয়েছে। আমি এসেছি আপনার বোন মিস ললিতা সম্পর্কে কিছু জানতে। বলুন, কি জানতে চান? আপনার বোন মিসেস ললিতা যে মাদক ব্যবসার সাথে জড়িত এটা আপনি জানতেন? সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্তরালে এটাই ছিল তার প্রধান কাজ। হ্যাঁ, ললিতা সংস্কৃতি মনা ছিল ঠিক, কিন্তু ও যে অপরাধ জগতের সাথে যুক্ত ছিল এটা আমি ঠিক জানতাম না। ঠিক আছে, আজকে আমি উঠি, প্রয়োজনে আবার আসবো। ইন্সপেক্টর, আপনি আমার ছেলের মতো, আমার ছেলের বয়সে। আপনাকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করি, দেখবেন আমার মেয়েটার প্রতি যেন কোনো অভিযান না হয়। মেয়েটা আমার বড়ই দুর্ভাগা ইন্সপেক্টর। আমি ওকে বাবার আদর দিয়ে বুকে আগলে রাখতে পারলে, আমার কাছে রাখতে পারলে এই ঘটনা ঘটতো না, আমি জানি। আপনি কাঁদবেন না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার মেয়ের প্রতি কোনো রকম অবিচার হবে না। চলি। কি চলে গেছে? হ্যাঁ, ওরা চলে গেছে। দেখো, তোমার এই কুলাঙ্গার মেয়ের জন্য এখন আবার তোমাকেই থানায় যেতে হয় নাকি? এভাবে কথা বলছো কেন তুমি? আমার মেয়ে যদি সত্যি কুলাঙ্গার হয়ে থাকে সেটা হয়েছে তোমার জন্য। ওরে, এ বলে কি? রাস্তার এই নর্তকীটা সে নাকি আমার জন্য কুলাঙ্গার হয়েছে। চুপ, একদম চুপ। আমার মেয়ে সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না। বলতে হবে না, আমাকে আর কষ্ট করে তোমার মেয়ে সম্পর্কে কিছু বলতে হবে না। যা বলার ওই যে পত্রপত্রিকায় বলছে, লিখছে। তোমার মেয়ের জন্য সমাজে এখন আমাদের মুখ দেখাতে লজ্জা হচ্ছে। হ্যাঁ, শুধু তোমার জন্য। আমার এই বাচ্চা শিশু মেয়েটাকে আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। একটা নিষ্পাপ শিশুর প্রতি তুমি যে অবিচার করেছো তাতে তোমাকে মানুষ হিসাবে ভাবতেও আমার ঘৃণা। আজ যদি আমি আমার বুকের আদরে ওকে আগলে রাখতে পারতাম তাহলে এই অবস্থা হতো না। এই অবস্থার জন্য তোমার শাস্তি হওয়া দরকার। তোমার কি? তোমার এই নষ্টা কুলাঙ্গার মেয়ের জন্য তুমি আমাকে দায়ী করছো? তুমি তাই। স্যার, আমার তদন্ত অনেক এগিয়ে গেছে। আমি নিশ্চিত হয়েছি যে মেয়েটি পরিস্থিতির শিকার। সেটা হতে পারে। তোমার তদন্তে যেন কোনো ভুল না থাকে। দেশের স্বার্থ রক্ষা করা প্রতিটি পুলিশ সদস্যের মহান দায়িত্ব। স্যার, এই বিষয়ে আপনি আমার উপর 100% আস্থা রাখতে পারেন। তোমার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, আর এর জন্যেই
এর তদন্তভার তোমার উপর দেওয়া হয়েছে। অন্ধকারে বসে আছো বাবা? আমার জন্য যে অন্ধকারই ভালো রে মা। স্কুল থেকে ফিরতে এত দেরি করলি যে? স্কুল থেকে বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়েছে বাবা। কিছু বলবি? তুমি কিছু খেয়েছো বাবা? না, আমি কিছু খাবো না। তুই কিছু খেয়েছিস? বান্ধবীর বাসায় অনেক কিছুই খেয়েছি, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আচ্ছা বাবা, আমি না তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? বাবা আমি কয়েকদিন স্কুলে যাবো না বাবা। কেন রে মা? বাবা স্কুলে আলো আপুর সম্পর্কে সবাই অনেক আজে বাজে প্রশ্ন করে, আমার খুব খারাপ লাগে বাবা, আমার কাঁদতে ইচ্ছে করে। না কাঁদিস। মানুষের ভেতর থেকে সমবেদনা সহানুভূতি সব উঠে গেছে রে মা। বিপদে ধৈর্য ধরতে হয়, কাঁদিস না। তুই কাঁদলে যে আমিও কেঁদে ফেলবো। আলো আপুর সাথে কি দেখা করা যাবে না? কিভাবে দেখা করবি? একা তো যাওয়া যাবে না, কার সাথে যাবি? একাই যাব, যাওয়ার সময় আলো আপুর জন্য অনেকগুলো চকবার আইসক্রিম নিয়ে যাব। কি বলে এসব? তুই আলো কোথায় আছে তুই জানবি কি করে? থানায় গিয়ে খোঁজ নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবি। আচ্ছা বাবা, আলো আপুর সম্পর্কে সবাই যা বলে তা কি ঠিক? তা তো আমি জানি না। মেয়েটা কেন যে এমন করতে গেল? ওই ফুপুর জন্যই তো, ফুপুই তো আপুকে দিয়ে কাজটি করিয়েছে। আচ্ছা বাবা, তুমি কেন আলো আপুকে ফুপুর কাছে পাঠিয়েছিলে? আমি আছি না তোমাদের সাথে, আপুও থাকতো। আলোকে তোর ফুপুর কাছে পাঠানোটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল রে মা। বাবা হিসাবে আমি যে তোদের জন্য কোনো দায়িত্বই পালন করতে পারলাম না, আমাকে তোরা মাফ করে দিস। তিতলি, বাপ মেয়ে মিলে নাটক করা হচ্ছে না? নাটক? এদিকে আয়। আচ্ছা মিস আলো, আপনার মা অর্থাৎ আপনার ফুপু, তার সাথে ঘনিষ্ঠ ছিল এমন কিছু মানুষ যারা সবসময় যাতায়াত করতেন, তাদের নাম বলতে পারবেন? আসলে বেশ কয়েকজন মধ্যবয়সী লোক আমাদের বাসায় যাতায়াত করত। কখনো তাদের সঙ্গে আমাকে আমার পরিচয় করিয়ে দেননি। আমার কখনো ইচ্ছেও হয়নি তাদের সাথে কথা বলতে, আর তাদের মধ্যে কী কথা হতো তা মা আমাকে কখনোই জানাননি। আমরা আজকে আপনার বাবার সাথে কথা বলে এসেছি। উনি আপনার মার সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। বাবার কাছে গিয়েছিলেন? বাবা আমার উপর খুব রাগ করেছেন, তাই না? জানি বাবা আমার প্রতি রাগ করবেন না। আমার কথা জিজ্ঞেস করেনি? আমার জন্য বোধ হয় বাবা খুব কেঁদেছে, তাই না? হ্যাঁ, আপনার বাবা আপনার জন্য অনেক কেঁদেছেন। কাঁদবে না? বাবা তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি যখন স্কুলে পড়তাম বাবা প্রতিদিন স্কুল ছুটির সময় গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতো। জানেন, চকবার আইসক্রিম ছিল আমার খুব প্রিয়। বাবা প্রতিদিন একটা করে
আমার জন্য চকবার আইসক্রিম কিনে দিত। আইসক্রিম খেতে খেতে বাবার হাত ধরে প্রতিদিন বাসায় যেতাম। আপনি যখন বুঝতে পারলেন আপনার মা আপনাকে দিয়ে জঘন্য কাজ করাচ্ছে, তখন প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ করেছি, কিন্তু মা আমাকে তখন টাকার লোভ দেখিয়েছিল। আমারও তখন খুব টাকার প্রয়োজন ছিল, আমি আর লোভ সামলাতে পারিনি। কেন? আপনার এত টাকার প্রয়োজন ছিল কেন? আপনি তো জানেন আমার একটা ছোট বোন আছে, তিতলি। বাবা অসুস্থ হয়ে যাবার পর আমাদের সংসার উপার্জন করার মতো আর কেউই ছিল না। তাছাড়া বাবার টাকা পয়সা এমনকি সংসারের সব কিছুই দেখাশোনা করতো আমার সৎ মা। আপু, আজ আমার জন্মদিন, আমি ভেবেছি তুমি ভুলেই গেছো। ভুলবো কেন? তুই আর বাবা ছাড়া আমার আর কে আছে বল? জানো, আজ স্কুলে যাওয়ার সময় যখন বাবার কাছে বিদায় নিতে গেছি, তখন বাবা আমাকে কাছে ডাকে, তারপর আমার কানের কাছে মুখ এনে বলে, হ্যাপি বার্থডে টু তিতলি। আসলে মা তো জন্মদিনটা অনেক ঘটা করে পালন করতো। অনেক বড় একটা কেক নিয়ে আসতো, তারপর প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করতো, আর অনেক কিছু খাবারেরও আয়োজন করতো। আপু জানো, আমি যে অঙ্ক স্যারের কাছে পড়তাম, মা বলেছে সামনের মাস থেকে আর যেন না পড়ি। কেন? স্যারের টাকা দেওয়ার ক্ষমতা নাকি তার নেই। না, তুই পড়বি। স্যারের টাকা প্রয়োজনে আমি দেব। কিন্তু তুমি টাকা পাবে কোথায়? এই নিয়ে তোকে ভাবতে হবে না। সেই থেকে তিতলির পড়ালেখার জন্য অর্থের প্রতি একটা লোভ জন্ম নেয়। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেই করি হোক তিতলিকে আমি হোস্টেলে রেখেই লেখাপড়া শেখাবো। তাই মা যখন আমাকে মোটা অঙ্কের অর্থের লোভ দেখায়, আমি না করতে পারিনি। আচ্ছা, আপনি কি বলতে পারেন কবে এই জঘন্য কাজের সাথে আপনি জড়িয়ে গেছেন? 2-3 মাস আগে হোটেল শেরাটনে একটা শো ছিল। শেরাটনের ক্যাফে শোতে শেষ হওয়ার পরে এক ভদ্রলোক আমাদের জন্য ডিনার আয়োজন করেছে। ডিনার শেষে ওই ভদ্রলোকের কাছ থেকে তুমি গোপনে একটা প্যাকেট নিয়ে। কিসের প্যাকেট মা? সেটা তো তোমার জানা দরকার নেই, শুধু এটা মনে রেখো ওটা অনেক কস্টলি, 25 টাকার উপরে। মা, তুমি যদি আমাকে না বলো প্যাকেটে কি আছে, তাহলে আমি কাজটা করবো না। তুমি শুনতে চাচ্ছ? তুমি যদি শুনতে চাও আমি তোমাকে বলতে পারি, বাট একটা শর্তে। কথাটা তুমি কাউকে বলতে পারবে না, গোপনে রাখবে। ওটার মধ্যে হেরোইন থাকবে। হোয়াট? এটা আমি পারবো না, এত বড় অপরাধ আমি করতে পারবো না। তিতলিকে তুমি পড়াতে চাও না? ওকে যদি তুমি পড়াতে চাও তাহলে তো তোমার অনেক টাকার দরকার। এটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে 20,000 টাকা দেওয়া হবে। অর্থের বিনিময়ে এরকম প্যাকেট আপনি কবার আদান প্রদান করেছেন? সেই একবারই, আর দ্বিতীয়বার করার সময় তো ধরাই পড়ে গেলাম। আচ্ছা, আপনি তো মাত্র মাদকদ্রব্য আদান প্রদান করতেন, কিন্তু টাকার বিনিময়টা কীভাবে হতো? টাকার লেনদেনটা মা নিজেই সরাসরি করতো। আমি দেশে একজন নামকরা মডেল, এর জন্য কেউ আমাকে সন্দেহ চোখে দেখবে না বলেই মা আমাকে দিয়ে এই কাজটি করাতো। আপনার মায়ের
অর্থাৎ আপনার ফুপার সাথে ছাড়াছাড়ি হয়েছিল কেন? আমার ফুপা ছিল খুবই সিম্পল একজন মানুষ, আর ফুপি তার সম্পূর্ণ বিপরীত। খুবই উচ্চবিলাসিতা এবং উচ্ছৃঙ্খলও বটে। বয়ফ্রেন্ডের সঙ্গে বারে গিয়ে ড্রিঙ্কস করত এবং আনন্দ ফুর্তি করে অনেক রাত করে বাসায় ফিরত। শোনো, এত রাত করে কোথা থেকে ফিরলে? আমি একটু ফ্রেশ হয়ে নেই, তারপর বলি। না, এখনই বলো। তুমি খুব ভালো করে জানো আমি কাউকে কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। কিন্তু দেখো, আমি তোমার স্বামী। তুমি এত রাত করে কোথায় ছিলে সেটা জানার অধিকার আমার অবশ্যই আছে। স্বামী? ওই যে স্বামীর কথাটা বললে না, ওই স্বামীর সম্পর্কটাকে আমি কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে জানলা দিয়ে বাইরে ফেলে দিতে পারি। ইউ নো দ্যাট? আমি জানি। শোনো, তুমি আমাকে বেশি ঘাটাবার চেষ্টা করো না, এতে কিন্তু রেজাল্ট ভালো হবে না। ওকে? আপনি যাকে মা বলে ডাকতেন তার উচ্ছৃঙ্খল জীবন যাপন আপনার খারাপ লাগতো না? না, কারণ ছোটবেলা থেকেই এসব দেখতে দেখতে আমি অভ্যস্ত ছিলাম। আপনার মায়ের যে বয়ফ্রেন্ড, তারা কি এই সমস্ত মাদক ব্যবসার সাথে জড়িয়ে থাকতে পারে বলে আপনার মনে হয়? থাকতেও পারেন, কারণ মা যাদের সাথে মিশত তারা সবাই অনেক পয়সাওয়ালা ছিল। তারা অনেক দামি দামি গাড়িও ইউজ করতো। আপনি কি আপনার ফুপার ঠিকানাটা আমাকে দিতে পারবেন? ফুপার ঠিকানা আমি বলতে পারবো না। তিনি একটি কলেজের অধ্যাপক ছিলেন, মিরপুর এলাকায় বাসা। সেই ছোটোবেলায় একবার গিয়েছিলাম, এখন আর মনে নেই। অবশ্য আমার বাবা আপনাকে বলতে পারবেন। ওকে, প্রয়োজনে আমরা আপনার বাবার সাথে আবার কথা বলবো। আচ্ছা ইন্সপেক্টর, জিজ্ঞাসাবাদের জন্য আমাকে আর কতদিন থাকতে হবে? এই তো আর মাত্র একদিন। তারপর আপনাকে জেল হাজতে পাঠিয়ে দেবো। ইন্সপেক্টর, আপনি তো এই মামলার তদন্ত অফিসার। হ্যাঁ। আপনি তদন্ত রিপোর্ট এমনভাবে লিখতে পারেন না যাতে সারা জীবন আমাকে জেলে থাকতে হয়? কেন সারা জীবন আপনি জেলে থাকতে চাইছেন কেন? আমার মতো একজন অপরাধীর জন্য জেলই সবচেয়ে প্রকৃত স্থান। আমার জন্য তো বাইরের পৃথিবী খুবই অন্ধকারাচ্ছন্ন। কেন? আমার মতো এমন অপরাধীকে কি সমাজ স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে? দেখুন, আপনার বয়স কম, সামনে আপনার দীর্ঘ পথ চলতে হবে। আপনি যে অপরাধ করেছেন তাতে বড় জোর 3-4 বছরের জেল হবে। জেল থেকে ফিরে আপনি সুন্দর স্বাভাবিক একটা জীবন করতে পারেন, সুখের একটা সংসার করতে পারেন। কি পারেন না? কিভাবে? প্রচণ্ড ঘূর্ণিঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেলেও মানুষ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। না না, এমন স্বপ্নের কথা বলবেন না যে স্বপ্ন কেবল আকাশ ছোঁয়ার মতোই অনন্ত আর অবান্তর, যে স্বপ্ন শুধুই কষ্ট বাড়ায়। বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমার আজ খুব ইচ্ছে করে আরও 10টা মেয়ের মতো বিয়ে করে সংসারী হতে, স্বামী সন্তান নিয়ে খুব ছোট্ট সংসার হবে আমার, যেখানে থাকবে শুধু সুখ আর সুখ। প্লিজ প্লিজ কাঁদবেন না, আমার কথা শুনুন। দেখুন, আমি মামলার ইনভেস্টিগেশন অফিসার। আমি ইচ্ছে করলেই আপনার পক্ষে রিপোর্ট দিতে পারি, আর ওই রিপোর্টে আপনি আইনের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে পারবেন, আপনার কোনো শাস্তি হবে না। কিন্তু আজ পর্যন্ত তদন্তে যতটুকু আমি পেয়েছি
তাতে আপনি দোষী, আপনার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি যদি আবেগের বশবর্তী হয়ে আপনার পক্ষে রিপোর্ট পেশ করি, তাহলে দেশ ও জাতির কাছে আমি বেঈমান হিসেবে চিহ্নিত হব, আর এটা একজন পুলিশ অফিসার হিসেবে আমার কাম্য নয়। আমি সরি। আমরা মাদার টেক যাবো, কুইক। এমন স্বপ্নের কথা বলবেন না যে স্বপ্ন কেবল আকাশ ছোঁয়ার মতোই অনন্ত আর অবান্তর। আমারও খুব ইচ্ছে করে আরো 10টা মেয়ের মতো বিয়ে করে সংসারী হতে, স্বামী সন্তান নিয়ে খুব ছোট সংসার হবে আমার, যেখানে থাকবে শুধু সুখ আর সুখ। ছি, আমি তাকে নিয়ে এভাবে ভাবছি কেন? একজন আসামিকে নিয়ে একজন পুলিশ অফিসারের এই ধরনের ভাবনা কি ঠিক? না না, তা হয় না। কিন্তু দায়িত্বের বাইরেও তো আমার একটা ব্যক্তিগত জীবন আছে, যে জীবনটা শুধুই আমার। হ্যালো, আজ আপনার রিমান্ডের শেষ দিন। ভালোই হবে, নতুন জীবনের অন্যরকম স্বাদটা উপভোগ করতে পারবো। এই নিয়ে আপনার কোনো দুঃখবোধ নেই? দুঃখ করে কি হবে ইন্সপেক্টর? আমার ভাগ্যে যা ছিল তাই তো হবে। তা না হলে কি অন্য আরো 10টা মেয়ের মতো আমার জীবনটাকে সুন্দর সুখের হতে পারতো না? পারতো। আপনার জন্য আমার দুঃখ হয়, কষ্ট হয়। আপনাকে একটি তথ্য দেয়া হয়নি। কি তথ্য? আমার মা, মানে ফুপু, সম্ভবত নারী পাচারের সাথে জড়িত আছে। এই তথ্য আমাদের জানা আছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আপনি আমাদেরকে যে পরিমাণ সহায়তা করেছেন। আমার বিশ্বাস আদালত আপনার প্রতি সদয় হবেন। আমি তো কোনো করুণা বা দয়া চাই না ইন্সপেক্টর। নিজেকে সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কী বা করার আছে বলুন? আপনার বোধ হয় এতটা ভেঙে পড়া ঠিক না। আপনি একজন অপরাধী, আপনার কয়েক বছর জেল হতে পারে। এমনও তো হতে পারে জেল থেকে বেরিয়ে দেখছেন কোনো একজন আপনার জন্য অপেক্ষা করছে, যে আপনার পাশে দাঁড়াবে, হয়তো আপনাকে একটা সুন্দর জীবন উপহার দেবে, একটা আলোর ঠিকানা। আপনি আপনি এমন ভয়ঙ্কর স্বপ্নের কথা বলেন যে যে স্বপ্ন দেখে মানুষ আতঙ্কে শিউরে উঠবে। আপনার ধারণা মিথ্যেও হতে পারে। মানুষের জীবনে এমনও ঘটনা তো ঘটে যা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু আমার জন্য অপেক্ষা করবে এমন কেউ তো নেই ইন্সপেক্টর। থাকতেও তো পারে কোনো একজন।